যে বাড়িতে স্বয়ং পাকিস্তান হানাদার বাহিনী আক্রমণ করার সাহস পায়নি, সেই বাড়িতে সেই পাকিস্তানের আমি কি বলবো যে সেটা হচ্ছে বংশধরেরা, রাজাকারেরা এইভাবে স্বাধীনতার এত বছর পর এসে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেবে, এটা আসলে কল্পনার বাইরে। এটা নেওয়া যায় না, এটা সত্যি কথা নেওয়া যায় না। আমি বরাবরই একটা কথা বলি যে স্বাধীনতা কি জিনিস, কিভাবে অর্জিত হয়েছে, এর পিছনে কত ত্যাগ, তিতিক্ষা, কত উৎসর্গ, কত জীবনের দামের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পেয়েছি। সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা আসলে ফেল করেছি, আমরা কিছু করতে পারিনি। আপনি আজকে দেখেন, আমি একটু যোগ করি, আপনি বললেন যে এটা পূর্ব ঘোষণা অনুসারে করেছে 5ই ফেব্রুয়ারি। আপনি কি একটা লিঙ্ক খুঁজে পান? 2013 সালে 5ই ফেব্রুয়ারি কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের উত্থান হয়, এবং যে উত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে রাজাকারদের বিচারের মাধ্যমে 71-এর একটা কলঙ্ক মোচনের অধ্যায় রচিত হয়। আপনি যদি লিঙ্ক করেন বা লিঙ্ক আপ করেন, আমার কাছে মনে হয় এটা তারা হঠাৎ করে ঘোষণা দিলেও এটা অনেক পূর্ব পরিকল্পিত। তারা এটা বহু আগে থেকেই করেছে, অবশ্যই এটা 5ই আগস্টের পর থেকে করেছে, আমার এটা মনে হয়। আমরা এই তরুণদের আসলে বোঝাতে পারিনি এখানে ধর্ম একটা ফ্যাক্ট। যেখানে আপনি দেখেন যে হেফাজতে ইসলাম, চরমুনায়ের পীর, মামুনুল হক, স্বয়ং জামাত শিবির, যারা মানুষকে ধর্মের মাধ্যমে উৎসাহিত করে। আপনি দেখেন রিসেন্টলি যেটা হচ্ছে যে তারা মাইকিং করছে যে জামাতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত হবে, যদি জামাতকে ভোট না দেয়, তারা যদি বেহেশতে না যেতে পারে, তাহলে তাদের দায় কিন্তু জামাত নিবে না। আপনি দেখেন বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মবিরোধ এবং খুব ধর্ম সচেতন নয়। এই যে মানুষগুলাকে ধর্মীয় ভাবে খেপিয়ে তোলা হয়েছে, ধর্মীয় ভাবে উগ্রবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে, সেইখানে আমি বলবো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এন্ড অ্যাজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আওয়ামী লীগ ওই জায়গাটায় সত্যিকার অর্থে ভালো ভূমিকা রাখতে পেরেছিল কিনা, যার কারণে আজকে আমাদেরকে এই একটা সিচুয়েশন দেখতে হয়েছে। আমরা বলবো যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, আত্মমর্যাদা বা আমরা যেটা বলি মমার্থ, এটা যথার্থতা আমরা এটা ভালো করে বোঝাতে পারিনি। এরা বিপদগামী হয়েছে। আরেকটা কথা বলতে চাই যে আওয়ামী লীগের আমলে যে হেফাজতের যে উত্থানটা হয়েছিল, এরপরে যেটা হয়েছে আওয়ামী লীগের হেফাজতের সাথে একসাথে চলা কিংবা এর মাধ্যমে তারা যে স্পেসটা পেয়েছে, এটাকে ব্যবহার করে তার বাংলাদেশে ওয়াজ মাহফিলে যেভাবে আওয়ামী বিরোধী বিদ্বেষ এবং মুক্তিযোদ্ধা বিরোধী বিদ্বেষ ছড়িয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটাও একটা বিশাল একটা ফ্যাক্ট এই তরুণ প্রজন্মকে যে আপনার মুক্তিযুদ্ধ বিমুখ করা। এটাই আমার মূল্যায়ন। আমাদের যা যা ছিল এখানে, আমাদের যে একটা মিউজিয়াম ছিল, সম্পূর্ণ মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামের মাধ্যমে আমরা ধরে রেখেছিলাম এই বাড়িতে কি কি ঘটনা ঘটতো, সেই আইন বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে পাকিস্তান আমলের নানা স্মৃতি, মুক্তিযুদ্ধকালীন নানা স্মৃতি, মুক্তিযুদ্ধ পরবর্তী নানা স্মৃতি, জাতির পিতার ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র, নানা স্মৃতি, সব ধ্বংস, কিছুই নাই আর সেটা। তারা এই বাড়ির ইটটা নিয়ে গিয়ে তারা গর্তের সাথে রেপ্লিকা নিয়ে গেল, যে আমরা বঙ্গবন্ধু বাড়িটা মাটির সাথে মিশিয়ে দিয়েছি, আমরা এই স্মৃতিতে একটা চিহ্ন নিয়ে গেলাম ইট। আমরা যদি আমাদের চিহ্নগুলো ফেরত আনতে হয়, আমরা কি করতে হবে? বাড়ি ভাই, এটা আমি বলবো যে আসলে এটা ডেফিনেটলি এর উত্তর খুঁজে পাওয়া কঠিন। আমি একটু ভিন্নভাবে উত্তরটা দিতে চাই যে এরা হয়তো বাংলাদেশের স্বাধীনতার সকল স্মৃতি স্মারক তারা ছিনিয়ে নিয়ে গেছে, পুড়িয়ে ফেলেছে, গুঁড়িয়ে দিয়েছে, এবং তারা এই যে আপনি যেটা বললেন যে ইট এবং বিভিন্ন আসবাবপত্র তারা হাতে করে নিয়ে গেছে, সেইগুলো উদ্ধার করা হয়তো আমরা ভবিষ্যতে করতে পারবো, কিন্তু তার চাইতে সবচেয়ে বড় জিনিসটা বঙ্গবন্ধুর আদর্শকে উদ্ধার করা, বঙ্গবন্ধুর চেতনাকে উদ্ধার করা, বঙ্গবন্ধুর দেশের প্রতি যে ভালোবাসা ছিল, মাতৃত্ববোধ ছিল, আত্মমর্যাদা ছিল, সেটা উদ্ধার করা। আমি এর সূত্র ধরে বলতে চাই যে একজন মুক্তিযুদ্ধ প্রেমী হিসাবে যে জিনিস হারিয়ে গেছে, যে আপনি যদি বঙ্গবন্ধুর চশমা বলেন, সেই চশমা তো আমরা আবার রেপ্লিকা বানাতে পারবো, কিন্তু যে জিনিসটা বঙ্গবন্ধুর নিজের ছিল, সে আসল জিনিসটা আমরা পাবো না। কিন্তু আমরা যেটা বলতে চাই, এটা আমার একান্ত ব্যক্তিগত ফিলিংস, যারা এই কাজগুলো করেছে, আমার মতে যে ভবিষ্যতে এমন সিচুয়েশন আসবে যে আমরা এই ছাই থেকে এবং এই গুঁড়িয়ে দেওয়া মাটি থেকে শত মুজিব
হাজার মুজিব লক্ষ এবং কোটি মুজিব হয়ে জন্ম নেব। এবং আমরা সত্যিকার অর্থেই, আমার যদি মনে হয় তারা যদি এই জিনিস যদি রক্ষা করে থাকে, সত্যিকার অর্থেই যদি তারা স্মৃতিচিহ্ন সেটা যেভাবেই রাখুক, পজিটিভলি বা নেগেটিভলি, তারা যদি রাখে, এই যে তারা অন্যায় কাজগুলো করেছে তাদের তো ভিডিও রেকর্ডিং আছে, স্ন্যাপশট আছে। এইটা বাংলাদেশ ছোট্ট একটা দেশ, যে বাংলাদেশে খুব বেশি সংখ্যক মানুষ বসবাস করে না, বা এখানে লক্ষ কোটি মানুষ আসেনি, হাজার কয়েক মানুষ এসেছে। আমরা তাদের ভিডিওগুলো, ছবিগুলো সযত্নে আগলে রাখছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা তাদের সহ এটা ফিরিয়ে আনবো। এবং এইখানে তারা হয়তো একটা জিনিস জানবেন যে ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্য বলেছে এখানে মসজিদ করার জন্য। আমি জানি না ভবিষ্যতের গতি প্রকৃতি কি হবে, কিন্তু আমরা ধানমন্ডির 32 বঙ্গবন্ধুর মর্যাদা এবং বঙ্গবন্ধুর এই জিনিসগুলো, যেটাকে বলা হয় যে আমরা যদি বলি যে গ্রামের বাসায় বাটি চালান দিয়ে হলে জিনিসগুলো আমরা উদ্ধার করব, যদি তারা সেটা রেখে দেয়, সেটা সযত্নে হোক, অবহেলায় হোক বা অযত্নে হোক, এটা আমার বোঝা। বাট প্রথমত হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শকে পুনরুদ্ধার করা। বঙ্গবন্ধুর বাড়ি ঘুরিয়ে দেয়া, বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেয়া, এগুলো পুড়িয়ে দিয়ে ঘুরিয়ে দিয়ে একটা আদর্শের সমাপ্তি করা যায় না, একটা আদর্শকে ধ্বংস করা যায় না। আপনি যদি দেখেন কার্ল মার্কসের কথা বলেন, লেনিন বলেন, তারা গত হয়েছে অনেক বছর আগে, তাদের আদর্শ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি। বঙ্গবন্ধু itself an ideology, as I said, symbol of liberty, symbol of freedom and liberation. এটা তারা জঙ্গি এবং মব জাস্টিসের মাধ্যমে পাকিস্তানের মদদে এটা করেছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে এই বঙ্গবন্ধুকে গুড়িয়ে দিতে গিয়ে কোটি কোটি বঙ্গবন্ধুর জন্ম কিন্তু তারা ইতিমধ্যে বাংলাদেশে দিয়ে ফেলেছে। এবং সেই স্পিরিট থেকে আমরা অবশ্যই ভবিষ্যতে এই জিনিসগুলা উদ্ধার করব। আমরা এই বিষয়গুলো লাইভ দেখলাম, টেলিভিশনে লাইভ দেখলাম, ঘোষণা দিয়ে তারা টাইম ঠিক করেছিল তারা কখন তারা শুরু করবে সেটা। আমরা কোন রাষ্ট্র দেখলাম না। আমার রাষ্ট্র, আমার আইন শৃঙ্খলা বাহিনী, আমার পুলিশ, আমার সেনাবাহিনী, যে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত, কাউকে দেখিনি আমরা। সেনাবাহিনীর একটা অংশকে নাকি ওইখানে গিয়েছিল তার একটা গ্রুপ, তারা নাকি বলেছে তাদেরকে, সেনাবাহিনীর সদস্যরা নাকি তাদেরকে বলেছে তাদের নিরাপত্তাটা দেখতে এসেছিল তারা। ওই ছাত্ররা সেনাবাহিনীর সদস্যদের বলেছে আমাদের নিরাপত্তা আপনাদের দেখতে হবে না, আপনারা চলে যান। তারা চলে এসেছে। এই রাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া আপনি কি মনে হয় এই ধরনের ঘটনা ঘটেছে? না, এটা কখনোই সম্ভব না। আপনি 5ই অগাস্টের সাথে এবং আজকের ঘটনা যদি তুলনা করেন, হ্যাঁ তখন মানুষ বিক্ষুব্ধ ছিল, মানুষ বলবো না, একটা অংশ বিএনপি, জামাত, হিজবুত তাহরির তারা বিক্ষুব্ধ ছিল, তারা এই রাষ্ট্র অভিভাবকহীন ছিল, তারা করেছে। কিন্তু কালকে যেটা করেছে এটা আমি সুস্পষ্ট ভাবে বলবো, এটা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, সেনাবাহিনীর সহযোগিতায় এবং অবশ্যই এর ব্যাকে যে যুদ্ধ অপরাধী সংগঠন জামাতে ইসলাম আছে, তাদের প্রত্যক্ষ মদদ এবং প্রোটেকশনে এই কাজটা তারা করেছে। এখানে আমি যেটা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষোভ হচ্ছে, তিনি 2007 সালে নোবেল পাওয়ার পরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, সেটা শেখ হাসিনার জন্য তিনি পারেননি। তার এই ক্ষমতা গ্রহণটা প্রলংড হয়েছে বা দীর্ঘায়িত হয়েছে। তিনি একজন প্রচন্ড ক্ষমতালোভী মানুষ। এই ক্ষমতার লোভ থেকে পাকিস্তানের পুতুল সরকার হয়ে, জামাতের পুতুল সরকার হয়ে, সেনাবাহিনীর পুতুল সরকার হয়ে তিনি নিজে এটাকে প্রোটেকশন দিয়েছেন, যেটাকে বলা হয় যে স্টেট প্যাট্রোনাইজেশন। এটা আসলে ইন্ডিভিজুয়াল মুভমেন্ট দ্বারা এটা পসিবল না, এটা স্টেটের ষড়যন্ত্রের অংশ। এটা এই উপদেষ্টা মন্ডলী পরিষদ জড়িত, অন্তর্বর্তীকালীন সরকার জড়িত, আপনি পাকিস্তান ডিফেন্সের কথা বলছিলেন যে তারা টুইট করেছে, তারা জড়িত, সেনাবাহিনী জড়িত এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী জড়িত। এবং টু সাম এক্সটেন্ট আমি মনে করি এটার সাথে বিএনপির কিছু সংখ্যক নেতার ইন্ধন আছে এবং সরাসরি তাদের মদত আছে। এখানে আপনি শুধু দেখবেন যে জামাত অংশগ্রহণ করেনি, এখানে আপনি দেখবেন যে ছাত্র দলের ছেলেরাও এখানে গিয়েছে। এইটা তাদের একটা কম্বিনেশন, তাদের একটা কম্বাইন্ড ফোর্স কাজ করেছে, যারা হচ্ছে সরাসরি 71-এর যুদ্ধে বিরোধিতা করেছে এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে যুদ্ধ অপরাধীদেরকে পুনর্বাসিত হওয়ার জন্য সহযোগিতা করেছে। তাদের কাছে একটা শত্রুই হয় মনে হয়, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যারা মুক্তিযুদ্ধের কথা বলে, স্বাধীনতার কথা বলে। সেই সবকিছু চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, আপনি যদি এদের সরকারের অংশ দেখেন, আসিফ নজরুল সে হচ্ছে কিনা বলে বাংলাদেশের যে গণ আদালত ছিল এর পরবর্তীতে তথ্যপাত্র পাচার করে উনি তদন্ত কমিশন ছিল।
হ্যাঁ, তদন্ত কমিশন। তিনি হচ্ছে তথ্যপাত্র চুরি করে উনি লন্ডন থেকে কমনওয়েলথ স্কলারশিপে তিনি ডিগ্রি করে এসেছেন। আপনি এই যে রেজওয়ানা চৌধুরীর কথা বলেন, যিনি হচ্ছে যে ওনার বাবা ছিলেন রাজাকার, সিলেটের মানুষ। এখানে আপনি অসংখ্য মানুষ দেখবেন যাদেরকে হচ্ছে রাজাকার পরিবার থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই সরকারের প্রত্যক্ষ মদদে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই হামলাটা হয়েছে। এখানে এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আমি বিচ্ছিন্ন হিসেবে দেখতাম যদি শুধুমাত্র ধানমন্ডিতে এই রিপ্রেসটা চালানো হতো। তারা সারা ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছে, জাবিতে করেছে। এবং আপনি যদি দেখেন আমর হোসেন আমর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, সাদিক আব্দুল্লাহর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, মাহবুবুল হক হানিফের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা একটা প্রি প্ল্যান। আজকে আমি একটু আগে দেখছিলাম যে আপনি কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য তারা একসাথে চেয়ার্স মিটিং করছে যে তারা এই ধানমন্ডিকে জয় বাংলা করে দিয়েছে। অর্থাৎ এটা অত্যন্ত সুপরিকল্পিত রাষ্ট্রীয় মদদ এবং ষড়যন্ত্রে বাংলাদেশ থেকে স্বাধীনতার সিম্বল সরিয়ে ফেলার অংশ হিসাবে তারা কাজটা করেছে। ডক্টর প্রদীপ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব অল্প সময়ের নোটিশে আপনাকে আমরা পেয়েছি। আমরা মাঝে মাঝে বসবো আর আলাপ করবো। আপনার অনুসারী, আপনার বন্ধু বান্ধব, আপনার ছাত্রদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে সেটা দিয়ে আমি শেষ করবো। আমি আমার বন্ধু বান্ধব, আমার শিক্ষার্থী, সাবেক এবং সর্বশেষ যারা ছিল এবং যারা এখন আছেন, আমি শুধু এটুকু বলতে চাই যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক, এটাও সত্য। আবার এই বর্তমান আওয়ামী লীগের বা আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মাধ্যমে যে সিচুয়েশনে ফেলে বঙ্গবন্ধুকে বিচার করা হচ্ছে, এটা আসলে খুবই অন্যায়। আমি আপনাদেরকে অনুরোধ করব যে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ইতিহাসটাকে দেখুন, জানুন, বিচার করুন। বঙ্গবন্ধু বাংলাদেশের অবিস্মরণীয় নেতা, বাংলাদেশের জাতির জনক। এই বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।